নিউজ 18 প্রাইমের এই মুহূর্তে প্রাইম খবর আপনাদেরকে দেব। আমফান কবে হয়েছিল? 2020 সালে। 2020 সালের মে মাসের আমফান। 2021 মাফ করবেন, আমফানের ত্রাণ বিলি নিয়ে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করেছে নিউজ 18 বাংলা। বাড়ি তৈরির ক্ষতিপূরণ বিলিতে 13 বেনিয়মের তথ্য। কি কি সেই তথ্য আমরা আপনাদেরকে আমরা তুলে ধরেছি, আমরাই দেখিয়েছি। আমফানের প্রভাব পুরুলিয়াতে তেমন না পড়া সত্ত্বেও কিভাবে 100% ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে দেখানো হয় পুরুলিয়া। রাজ বন্দ্যোপাধ্যায় থাকবেন আমাদের সঙ্গে। আমফানের ত্রাণের ক্ষতিপূরণে কিভাবে পদে পদে বেনিয়ম হয়েছে ডিটেইলে জানাবেন সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আমফানের যে ক্ষতিপূরণের যে টাকা, সেই টাকা বিলিতে দেখা যাচ্ছে রাজ্যের একাধিক ক্ষেত্রে এই দুর্নীতি করা হয়েছিল। তার কারণ সিএজি অডিট রিপোর্টে যে তথ্য তুলে ধরা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই দুর্নীতি শুধুমাত্র একটি ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, একাধিক ক্ষেত্রে এই দুর্নীতি হয়েছে। সে তুমি বাড়ি তৈরির অনুদান দেওয়ার ক্ষেত্রেই বলো, সে তুমি কৃষি ক্ষেত্রেই বলো, উদ্যান পালনের ক্ষেত্রেই বলো, বা মৎস্য দপ্তরের মাধ্যমে বিভিন্ন যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেই বলো, বা দেখা যাচ্ছে প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমেও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেই বলো, একাধিক ক্ষেত্রে এই দুর্নীতির তথ্য উঠে এসেছে সিএজি অডিট রিপোর্টে। সিএজি অডিট রিপোর্টে দেখা যাচ্ছে এই যে আমফানে কেন্দ্রীয় সরকারের তরফে 2000 কোটি টাকারও বেশি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকা দেওয়ার ক্ষেত্রে কিভাবে ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের সময়, বিশেষ করে জেলা প্রশাসনের মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে একই ব্যক্তি একাধিকবার টাকা পেয়েছে, এই ধরনের একাধিক তথ্য তুলে ধরেছে সিএজি অডিট রিপোর্ট। আর সেই সিএজি অডিট রিপোর্টই আমাদের হাতে এসে পৌঁছেছে, যে 40 পাতার রিপোর্টে কোন কোন জায়গায় কি কি দুর্নীতি হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে, যা ইতিমধ্যেই বিধানসভাতে প্লেসও করা হয়েছে। বেশ, মৎস্য দপ্তরের দুর্নীতির আমফানের ক্ষতিপূরণ বিলিতে শুধু ঘর তৈরির টাকাতে নয়, দুর্নীতির নজিরবিহীন বেনিয়মের ছবি ফুটে উঠল মৎস্য দপ্তরেও। ক্যাগ রিপোর্টে কি কি বিস্ফোরক তথ্য জানবো, প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা তোমাকে বলছিলাম যে এই দুর্নীতি শুধুমাত্র একটা জায়গার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার কারণ তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের তরফে যে বিভিন্ন তথ্য, অর্থাৎ কোথায় কোথায় ক্ষতিপূরণ হয়েছিল তার তালিকা যেমন তুলে ধরা হয়েছিল কেন্দ্রীয় সরকারের সামনে, এবং তারপর কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছিল ক্ষতিপূরণ বাবদ হিসাবে, সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বাড়ি তৈরির অনুদান বা কৃষিক্ষেত্রেই নয়, এই দুর্নীতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। এবং তারই আরেকটা উদাহরণ হচ্ছে এই আমফানের টাকা বিলির ক্ষেত্রে মৎস্য দপ্তরের দুর্নীতি। কি হয়েছিল না, সিএজি অডিট রিপোর্টে বলা হচ্ছে যে একই উপভোক্তাকে একাধিকবার টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ অডিট রিপোর্ট বলছে যে দক্ষিণ 24 পরগনা জেলার 1174 জন উপভোক্তা, যাদের একই নাম এবং একই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিকবার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তার কারণ তারা এর জন্য 13টি ব্লকে প্রায় 44 লক্ষ টাকা এইভাবে প্রদান করা হয়েছিল, দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, মৎস্য দপ্তরের দুর্নীতির ক্ষেত্রে সিএজি অডিট রিপোর্টে এটাও বলা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্তরে কোনো রকম যাচাই করা হয়নি। যাচাই না করেই উপভোক্তাদের কাছে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়েছিল, যেখানে সরকারের যে নজরদারি ব্যবস্থা তা নিয়ে প্রশ্ন ওঠে। সিএজি অডিট রিপোর্টে এটাও বলা হয়েছে যে বরাদ্দ ছিল কিন্তু সেই টাকা খরচই করা হয়নি এই যারা ফিশারম্যান ছিলেন, অর্থাৎ যারা মৎস্যজীবী ছিলেন, যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন দক্ষিণ 24 পরগনা জেলায় এই আমফানের দরুন, তাদের হাতে 45 লক্ষ টাকা পৌঁছালোই না। অথচ
রাজ্য সরকার দেখিয়ে দিল, তৎকালীন সরকার, যে হ্যাঁ 45 লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু সিএজি যখন অডিট করে তখন দেখা যায় এই টাকা সেই মৎস্যজীবীদের কাছে পৌঁছায়নি। শুধু তাই নয়, তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের সময় ব্লক ডেভেলপমেন্ট অফিসার একটি ব্লকের, তিনি যখন সিএজি অডিটের সামনে দাবি করেন যে ওল্ড এজ পেনশন এবং আমফান ত্রাণের যে বরাদ্দের যে সমস্যা হয়েছিল সেই কারণেই তিনি বিস্তারিত তথ্য দিতে পারেননি যে কেন মৎস্যজীবীদের অ্যাকাউন্টে বা মৎস্যজীবীদের কাছে এই ক্ষয়ক্ষতির টাকা তারা তুলে দিতে পারেননি। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের ঘটনা, অর্থাৎ এই যে আমফানের জন্য মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, বেশিরভাগই মৎস্যজীবী দক্ষিণ 24 পরগনা জেলার, তাদের মধ্যে দেখা যাচ্ছে এরকম একাধিক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে যে যিনি একই ব্যক্তি একই নাম, তার কাছে একাধিকবার টাকা পৌঁছেছে, আর যারা মৎস্যজীবী ছিলেন, যারা ক্ষতিপূরণের তালিকায় ছিলেন, তারাই ক্ষতিপূরণ পায়নি। এই দুর্নীতির তথ্য সিএজি অডিট রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে। বেশ সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে সিএজি রিপোর্ট, প্রত্যেক দিন আপনাদের সামনে নতুন নতুন বিস্ফোরক তথ্য আমরা সামনে আনছি। আসলে দুর্নীতির শিকড় এত গভীরে, এতগুলো লেয়ার তার, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এই দুর্নীতি হয়েছে। এই যে দেখুন, যাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা তারা পাননি, আবার একই ব্যক্তি তারা বারবার করে ক্ষতিপূরণ পেয়ে গিয়েছেন। স্তরে স্তরে দুর্নীতি হয়েছে, আর এক একদিন এক একটা দুর্নীতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আমরা মৎস্য দপ্তর নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, দেখুন শুধু মৎস্য দপ্তর নয়, একই রকম ভাবে আমফানের ক্ষতিপূরণ বিলিতে দুর্নীতি হয়েছে প্রাণী সম্পদ দপ্তরেও। আসলে দুর্নীতি কোথায় কোথায় হয়নি সেটা বলা হয়তো ইজিয়ার রাদার দ্যান কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। মৎস্য দপ্তরের পর প্রাণী সম্পদ দপ্তরেও দুর্নীতি। আসুন কথা বলি, প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, মৎস্য দপ্তর আর তারপর প্রাণী সম্পদ দপ্তর, একটু বলো প্রাণী সম্পদ দপ্তরেও কিভাবে এই দুর্নীতির ছায়া? দেখো, 2021 সালে যে আমফান হয়েছিল তার প্রভাব কিন্তু প্রাণী সম্পদের ক্ষেত্রেও পড়েছিল। অর্থাৎ বহু মানুষ যারা ধরো তাদের কাছে বিভিন্ন রকমের যে আর্থিক সহায়তা তারা পেয়েছিলেন এই প্রাণী সম্পদের ক্ষেত্রে, তারাও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, যে তথ্য তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের তরফে দেওয়া হয় কেন্দ্রকে, এবং তার দরুন কেন্দ্র এই প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলায়, তার জন্য বরাদ্দ দেয়। কিন্তু তারপর যখন সিএজি অডিট হয়, সেখানে দেখা যাচ্ছে যে সিএজি অডিটই বলছে যে যে উপভোক্তাদের তালিকা ছিল সেখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, এমনকি ফটোর আইডি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যই ছিল না। অর্থাৎ যাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে, তাদের কাছে তাদের অর্ধেকের বেশি গুরুত্বপূর্ণ তথ্যই ছিল না ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেল। আবার সিএজি অডিট এটাও বলছে যে এই যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের যে কথা বলা হয়েছিল, কিন্তু আদৌ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হয়েছিল নাকি সেটাই স্পষ্ট করা গেল না। তার কারণ রাজ্য সরকারের তরফে, তৎকালীন সরকারের তরফে সেই অর্থে কোনো তথ্য দেওয়া হয়নি। শুধু তাই না, এটাও বলা হচ্ছে যে 316 জনের ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে, যা অবশ্যই চাঞ্চল্যকর। তার কারণ এটা একটা নজিরবিহীন, সাম্প্রতিক সময় দেখা যায়নি যে 316 জনের ক্ষেত্রে একটাই মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। সিএজি অডিট রিপোর্টে কিন্তু এই তথ্য উঠে আসছে, এবং দেখা যাচ্ছে এই যে 316 জনের ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে, সেখানে প্রায় 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও বলা হচ্ছে এই যে একই 316 জনের ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে, প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি। এর ফলে কোন কোন উপভোক্তা টাকা পেলেন তাদেরকে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়াও বলছে সিএজি অডিট রিপোর্টে যে টাকা বরাদ্দ ছিল, অতিরিক্ত টাকা, সেই টাকাও কিন্তু দেওয়া যায়নি। তার কারণ কারা উপভোক্তা সেটাই যাচাই করতে পারেনি তৎকালীন সরকার বা তৎকালীন সরকারের যারা দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের তারা, এবং সেই কারণেই এই প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছিল সেখানেও দুর্নীতি হয়েছে। সিএজি অডিট রিপোর্টে সে কথাই বলা হয়েছে। ওকে,
অভিষেকের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট, হাইকোর্টে মামলা ফেরালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে অভিষেকের ডিজে মামলা শুনানি, চোখে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে। কথা বলবো, মৈত্রী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার আইনজীবী গোপাল সুব্রমণিয়ম একটি ইন্টারিম নির্দেশ পাওয়ার জন্য আজকে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন। প্রধান বিচারপতির বেঞ্চে তিনি উল্লেখ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই প্রোটেকশন দিয়ে রেখেছে, এবার তিনি তার চিকিৎসার জন্য তিনি বিদেশে যাওয়ার অনুমতি চান। এবং এটা প্রথম নয় যে এর আগে এই ধরনের পরিস্থিতিতে তাকে, এবং এমনকি এর থেকেও খারাপ পরিস্থিতিতে তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত, তাই এবারও দেওয়া হোক। যদিও সর্বোচ্চ আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান যে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে এবং সেটার তৎপরতার সঙ্গে এই মামলার শুনানি হবে, আর্জেন্ট শুনানির জন্য এনলিস্টেড রয়েছে। এবং তারপরেই সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আগামী এক সপ্তাহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে সেই আবেদনের নিষ্পত্তি করতে হবে এবং মামলা সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। ওকে মৈত্রী। পালাতে চাইছে বোধহয়, যা মোটামুটি কীর্তি করে রেখেছে, কুকীর্তি, তাতে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেবো তার যদি টাকা পয়সার অভাব থাকে। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে, একটা বেডের মধ্যে 2 জন পেশেন্ট থাকে। ওনার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি একটা সিঙ্গেল বেড দেবো, ভালো ডাক্তার দেবো, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। ওনার সেবাশ্রয় গিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার পাটা কেটে বাদ দিতে হয়েছে, ওনার ক্ষেত্রে সেটাও হবে না। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলিস, দুবাই, উজবেকিস্তান, ওনার ওই টুলু মন্ডলের মতো সুইজারল্যান্ড যেতে হবে না। আমরা তো বলছি তিনি যুবরাজ বলে কথা, এমনি সেমনি ব্যক্তি নয়, তার দায়িত্ব আমাদের। এবার একটু কোভিড টেস্টের কথায় আসি। সরকারি নিয়ম না মেনে কোভিড টেস্ট, অভিষেকের কোভিড টেস্ট করানো নিয়ে এবার রিপোর্ট তলব ন্যাশনাল মেডিকেল কমিশনের। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রিপোর্ট তলব 2022-এ ডায়মন্ড হারবারে ডক্টরস অন হুইল কর্মসূচি নিয়ম না মেনে 53,000 কোভিড টেস্টের অভিযোগ। সরকারি নিয়ম না মেনে কিভাবে কোভিড টেস্টের একটা কর্মসূচি, কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুবেলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে যেমন একের পর এক অভিযোগ, তেমন ভাবেই বলা যেতে পারে যে করোনা পরীক্ষা 2022 সালে যখন করোনার প্রাদুর্ভাব গোটা রাজ্য জুড়ে, এবং যেখানে কেন্দ্রীয় যে কিট, যে সেন্ট্রাল থেকে যে কিট পাঠানো হয়েছিল করোনা পরীক্ষার যে কিট, সেই কিট সেটা নিয়ে দেখা গেছিল প্রচুর সমস্যা। কারণ এখানে তৎকালীন রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা সেই কিট রেখে দিয়েছিল, এবং যে অভিযোগটা উঠেছিল যে যেখানে একদিনে রাজ্যে 75,000 মানুষের কোভিডের টেস্ট করার দরকার ছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার যে শিবির ডক্টরস অন হুইল, সেখানে একদিনে প্রায় 53,000 কিট দিয়ে পরীক্ষা করা হয়েছিল। কিভাবে একজন সাংসদ, একজন এমপি, তিনি 53,000 কিট পেয়েছিলেন, সেই প্রশ্নটা উঠতে শুরু করেছিল। এবং তারই পরিপ্রেক্ষিতে ন্যাশনাল মেডিকেল কমিশন তারা রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে জবাবদিহি চেয়েছে যে কিভাবে একজন এমপি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে একদিনে 53,000 কিট ব্যবস্থা করলেন। এটা তো সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণভাবে এটাকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি নিয়ম নীতিকে অগ্রাহ্য করে স্বাস্থ্য দপ্তরের যে নীতি ছিল, যে নিয়ম ছিল, একজন এমপি কি করে অতগুলো কিট পায়। ডক্টরস অন হুইল, সেখানে একদিনে 53,000 মানুষকে কি করে করোনা পরীক্ষা করা হয়েছিল, সেইটা নিয়েই ন্যাশনাল মেডিকেল কমিশন তারা আজকে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে এই বিষয়টা, গোটা বিষয়টা সুস্পষ্টভাবে জানানো হোক, বিভাগীয় তদন্ত করা হোক যে কেন এরকম ঘটনা হলো, কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি পদে থাকা, কোনো পদে ছিলেন না, তিনি শুধুমাত্র সাংসদ, তার দল তখন ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, সেই ক্ষমতার অপব্যবহার করে তিনি 53,000 করোনার কিটের পরীক্ষা করেছিলেন, এবং সেই নিয়েই ন্যাশনাল মেডিকেল কমিশন তারা এই জবাবদিহি চেয়ে পাঠিয়েছে। রুমেলা, আচ্ছা, ওকে। সুমি
সুমিত রায়ের আগাম জামিনের আর্জি খারিজ। শালবনী জমি দুর্নীতি মামলায় আর্জি খারিজ অভিষেকের পিএ সুমিত রায় আর তার আগাম জামিনের আর্জি খারিজ। দুই ধৃতকে জেরায় উঠে আসে সুমিতের নাম। কথা বলবো, প্রতিনিধি অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, শালবনীতে সরকারি জমি প্লট করে বিক্রির যে দুর্নীতি মামলা, এবং সেখানে প্রায় একাধিক 300-র মতো প্লট বিক্রি করা হয়েছিল এবং প্রত্যেকটা 10 লাখ টাকা করে স্থানীয় যিনি বিএলআরও তার সই, রাবার স্ট্যাম্প সেগুলি জাল করে এই চক্র চলেছিল। সেখানেই সরাসরি এফআইআর অভিযুক্ত হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুমিত রায়ের নাম না উঠে এলো। তদন্ত করতে শুরু করলে পুলিশ জানতে পারে এই ঘটনায় বা এই দুর্নীতির সঙ্গে বড়সড় যোগ রয়েছে সুমিত রায়। এরপরই সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ পৌঁছে যায়। এখনো পর্যন্ত সুমিত রায়ের কোনো হদিশ পায়নি পুলিশ। এই অবস্থায় আগাম জামিনের যে আবেদন করেছিল কলকাতা হাইকোর্টে, সেটি আজ খারিজ করেছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দুটি পর্যবেক্ষণ রেখেছেন বিচারপতি ঘোষ। প্রথম পর্যবেক্ষণ, সরকারি জমি সেটি যেভাবে দুর্নীতি করা হয়েছে সেই অভিযোগের ধরন বা তার গুরুত্বটা একেবারে অন্যরকম, আলাদা। এবং ইতিমধ্যেই দুই অন্যতম অভিযুক্ত তারা যে বয়ান দিয়েছেন সেই বয়ানে সরাসরি সুমিত রায়ের নাম উঠে এসেছে। কাজে সবকিছু বিচার বিবেচনা করার পর আগাম জামিনের আবেদন নাকচ করছে কলকাতা হাইকোর্ট। ওকে। আর এদিকে দেখুন, ডেবরা চাকরি দুর্নীতি মামলায় আগাম জামিন অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিন। 30 লক্ষ টাকার বদলে চাকরির প্রতিশ্রুতির অভিযোগ ওঠে। চাকরি প্রতারণা 6 লক্ষ টাকার লেনদেনের অভিযোগই সুমিত রায়ের বিরুদ্ধে। কথা বলবো, অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, ডেবরায় যে নতুন করে একটি অভিযোগ জমা করে পালাবদলের পরে পুরনো ঘটনাকে কেন্দ্র করে, যেখানে 30 লক্ষ টাকায় চাকরি বিক্রি বা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, সেই ঘটনায় প্রতারণার অভিযোগে যে মামলা হয়, যেখানে এফআইআর অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের, সেই ঘটনায় শর্ত সাপেক্ষে আগাম জামিন বা স্বস্তি পেলেন সুমিত রায়। এবং এক্ষেত্রে আগামী 10 দিনের মধ্যে ডেবরায় তদন্তকারী অফিসারের সম্মুখীন হতে হবে সুমিত রায়কে, এবং তদন্তকারী অফিসার যেভাবে তদন্তের সহযোগিতার প্যারামিটার ঠিক বা নির্দিষ্ট করে দেবেন সেই অনুযায়ী তাকে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে এবং তদন্তের সহযোগিতা করতে হবে। কিন্তু এখানে স্বস্তি পেলেও এখানেই কিন্তু আরো একটি অস্বস্তি লুকিয়ে রয়েছে। যদি ডেবরার যে আগাম জামিন সেটাকে কনফার্ম করার জন্য সুমিত রায় ডেবরা থানা তদন্তকারী অফিসারের সম্মুখীন হয়, এখানেই তার গ্রেপ্তারি হয়ে যাবে না তো, এই প্রশ্নটা উঠছে। কাজে সব মিলে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনো গতি নেই সুমিত রায়। হয়তো আগাম জামিন যেটি শালবনীর জমি দুর্নীতি মামলায় নাকচ হয়েছে সেটিকে চ্যালেঞ্জ করে তিনি শীর্ষ আদালতে আবেদন করতে পারেন খুব শীঘ্রই, এমনটা আইনজীবী সূত্রের খবর। ওকে। এবার পিএসসিতেও অবসরপ্রাপ্ত আইএএস। এসএসসির পর পিএসসিতেও অবসরপ্রাপ্ত আইএএস। পিএসসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অনিল বর্মা। নির্দেশিকা জারি রাজ্যের অর্থ সচিবের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, সিভিল সার্ভিস কমিশনের পরে বা পাবলিক সার্ভিস কমিশনেও চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল ভার্মা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হবেন। এর আগে আমরা দেখেছিলাম যে সিভিল সার্ভিস কমিশনে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল রাজ্যেরই প্রাক্তন মুখ্য সচিব তথা বর্তমান রেজিডেন্ট কমিশনার হিসাবে রয়েছেন দুষ্মান নারিয়ালাকে। আর এবার পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবেও অবসরপ্রাপ্ত আইএএস কে নিয়োগ করলো রাজ্য সরকার। তুমি জানো, এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার একাধিক দপ্তরে নিয়োগ করে থাকে। সরকারি দপ্তরে নিয়োগ করে, পুলিশে নিয়োগ করে, এমনকি WBCS পরীক্ষাও হয় এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। ফলত মনে করা হচ্ছে অবসরপ্রাপ্ত আইএএস কে পাবলিক সার্ভিস কমিশনের মাথায় বসানো নিঃসন্দেহে আগামী দিনে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার যে নিয়োগ প্রক্রিয়াগুলি করে তাতে গতি বাড়বে। ওকে। আজ থেকে
স্কুলে ইসকনের মিড ডে মিল, লক্ষ লক্ষ পড়ুয়া তাদের পাতে মিড ডে মিল ইসকনের তরফে। পড়ুয়াদের পাতে স্বাস্থ্যসম্মত মিড ডে মিল, কলকাতার 1.5 লক্ষ পড়ুয়ার খাবারের দায়িত্বে ইসকন। কলকাতার স্কুলে স্কুলে অন্নামৃত ফাউন্ডেশনের গাড়ি, খুশি গার্ডেন রিচে ন্যাশনাল প্রাইমারি স্কুলের পড়ুয়ারা। আজকে প্রথম দিন, খাওয়া কিন্তু আজকে ভালো। দেখুন ভালো, সব ছেলেরা আজকে খাচ্ছে, আগে খাতো না, কিন্তু আজকে থেকে সব বাচ্চারা খাচ্ছে। কোনো বাচ্চা বলছে না কি আমি খাবো না। আর এইসব পরিষ্কার, সব পরিষ্কার শিল ছিল, কোনো গন্ধ নেই, কিছু মতন নোংরা মতন নেই, সব পরিষ্কার আছে, সব কন্টেনার ভালো আছে, বাচ্চারা খাচ্ছে, গার্জিয়ানের খুবই এফেক্টেড আছে, আমরাও খুশি। यहाँ पे इस्कॉन खाना दे रहा है, खाना कैसा है कुछ बोलो बच्चा? नहीं, बच्चे लोग बोला ठीक खाना देता है। खाना अच्छा है। आप खुश हो? हाँ खुश है। मेरा बच्चा 4 में पढ़ता है, एक ठो केजी में पढ़ता है। इस्कॉन খাবার দিচ্ছে মিড ডে মিল, বাচ্চা খাচ্ছেও ভালো, আপনার কি মনে হয় ভালো? হ্যাঁ অনেক ভালো, ভালো আছে। পিএম পোষণ যোজনা, প্রধানমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমেই ছাত্রছাত্রীদের সকলের পাতেই পৌঁছে যাবে সঠিক পুষ্টিকর খাবার, মিড ডে মিল। যে মিড ডে মিলে এ রাজ্যের দায়িত্বের বড় অংশ দেওয়া হয়েছে ইসকনের হাতে। ইসকনের দায়িত্বভার নেওয়ার পর প্রত্যেকটি কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে পৌঁছে যাচ্ছে মিড ডে মিল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খিদিরপুর চত্বরের গার্ডেন রিচ চত্বরের একটি প্রাইমারি স্কুলে, যেখানে ছাত্রছাত্রীরা তারা খুশি মনে এবং বলা যায় যে শান্তিতে তাদের যে মিড ডে মিলের খাবার, সেই মিড ডে মিলের খাবার খাচ্ছেন। এবং যাদের মর্নিং স্কুল তাদেরকে যেমন সঠিক সময়ে পৌঁছে দেওয়া হচ্ছে ইসকনের মারফত গাড়িতে খাবার। ये खाना अच्छा है? हाँ। खुश हो आप खाना खा? हाँ। खाना खा के खुश हो? बहुत खुश। खाना कैसा है? अच्छा अच्छा। खुश हो? हाँ कितनी क्लास में पढ़ते हो? हाँ। कौन सी क्लास में पढ़ते हो? 4। ছাত্রছাত্রীদের পাতে পড়ছে গরম খাবার এবং তার সঙ্গে অবশ্যই পুষ্টিকর খাবার, এবং যে হাইজিন মেনটেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন হচ্ছে কিনা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেদিকেও নজর রেখেছে ইসকন। তার কারণ নতুন খাবারের কন্টেনার, সেই পরিষ্কার নতুন খাবারের কন্টেনারে একেবারে সিল প্যাক ভাবেই পৌঁছচ্ছে প্রত্যেকটি প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে ইসকনের পাঠানো খাবার। আর যাতে যারা ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী তারা যেমন খুশি, পেট ভরে খাচ্ছেন, তার পাশাপাশি শিক্ষকেরা তারা অত্যন্ত তৃপ্ত এবং খাবার খেতে দেখে তারাও খুশি। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।